এই ফার্মাট প্রিন্সিপাল সম্পর্কে খুবই সংক্ষেপে আমরা কিছু তথ্য দিব তোমাদের, যেটা ফার্মাটের প্রিন্সিপালটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ফার্মাটের প্রিন্সিপাল কি? তো ফার্মাট বলছে যে, একটু আমি তার আগের আলোচনা করি। গ্রিক বিজ্ঞানী ওনারা এই আলো সম্পর্কে ধারণা ছিল যে আলো কোন পথে ট্রাভেল করে। তো ওনাদের বক্তব্য ছিল এরকম যে আলো যে রাস্তা ছোট সেটা চয়েস করে। তো এই ধারণা অনেকেই একমত হলেন না, এবং ডাচ বিজ্ঞানী 1621 সালের দিকে ডাচ বিজ্ঞানী স্নেল উনি দেখলেন যে এই আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এটা ধ্রুব সংখ্যা। এটা দিয়ে আলো কোন পথে যাবে তার ব্যাখ্যা দিতে উনি সমর্থ হলেন না। পরে 1662 সালে বিজ্ঞানী ফার্মাট উনি এই ধারণা একটু পরিবর্তন করলেন, করে ব্যাখ্যা দিতে সমর্থ হলেন। উনি বললেন যে আলোকরশ্মি এক জায়গা থেকে আর এক জায়গায় বা এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাবার সময় ও চয়েস করবে সবচাইতে কম সময়ে যে পথটা অতিক্রম করা যায় সেই পথটা, অথবা সবচাইতে বেশি সময় যে পথটাই লাগবে সেই পথটাই ট্রাভেল করবে। কি বললেন? আলোকরশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবার সময় সম্ভাব্য সকল পথের মধ্যে সেই পথ অনুসরণ করবে যে পথে সবসময় সময় কম লাগে, যে পথে সময় অন্য বইয়ে অন্যভাবে ওইটা লিখছে, এটা বেশি সময় নিয়েও এটা যেতে পারে তা বলেছে। তো এই বইটাই বলছে সবচেয়ে কম সময় নেবে যেটা সেই পথটাই অনুসরণ করবে। দিস ইজ ফার্মাট ল। তাহলে ফার্মাট ল কি? আলোক রশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবার সময় সেই পথটা অনুসরণ করবে যে পথটায় যেতে তার সবচাইতে কম সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে উনি আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর সমবর্তন, অপবর্তন ইত্যাদি ব্যাখ্যা করতে পেরেছেন। বিশেষ করে এটা দিয়ে আলোর প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি ব্যাখ্যা করেছেন। আলোর আমরা প্রতিফলন জানি, প্রতিফলনের সূত্র জানি কি না? যদি না জানি আমি একটু বলে দেব। প্রতিফলন কাকে বলে? প্রতিফলন হচ্ছে যে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মাধ্যমের পৃষ্ঠে বাধা পেয়ে ওই মাধ্যমেই ফিরে আসে, এই ঘটনাকে আলো প্রতিফলন বলে। আর প্রতিসরণ কি? এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের বিভেদ তলে আপতিত আলোকরশ্মি যে দিক পরিবর্তন করে তাকে আলো প্রতিসরণ বলে। তো প্রতিফলনের সূত্র দুইটা, প্রতিসরণের সূত্র দুইটা। কি? প্রতিফলনের সূত্র হচ্ছে যে আলোকরশ্মি যখন এই মাধ্যমে বাধা পায়, পেয়ে ফিরে যায়, তো এটা হচ্ছে অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। প্রথম সূত্র বলছে যে এই অভিলম্বের সাথে যে কোণ, এটা আপাতন কোণ আর এটা প্রতিফলন কোণ। প্রথম সূত্র বলছে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান। ফার্মাটের নীতি ব্যবহার করে এই সূত্র প্রমাণ করা যায়। এটা হচ্ছে ফার্স্ট ল। দ্বিতীয় ল বলছে এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব এটা একটা তলে থাকবে। একটা তল মানে এই যদি তল হয়, এইটা যদি তল হয়, তো রশ্মি আপাতিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, আর এই অভিলম্ব ওই তলে অবস্থান করছে। এটা হচ্ছে 2 নম্বর সূত্র প্রতিফলনের। তাহলে প্রতিফলনের সূত্র
কয়টা হলো? আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান। আপতিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করে। প্রতিসরণ, প্রতিসরণ কি? প্রতিসরণ ঘটনা একই রকম, শুধু ও দিক পরিবর্তন করবে। এটা আপতিত রশ্মি, এটা আপাতন কোণ, এটা অভিলম্ব, এটা প্রতিসরণ কোণ। ফের একই কথা, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই তলে অবস্থান করে। 1 নম্বর সূত্র, ঠিক আছে? 1 নম্বর সূত্র তাহলে কি? আপতিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই তলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র, স্নেলের সূত্র, একজোড়া নির্দিষ্ট মাধ্যম। একজোড়া, দেখো এই মাধ্যম কি আমরা ফিক্সড করে নিছি, এটা এই মাধ্যম, এটা একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপাতন কোণের সাইন অফ আপাতন কোণ ডিভাইডেড বাই সাইন অফ প্রতিসরণ কোণ সবসময় কনস্ট্যান্ট, সবসময় এই দুটো সূত্র। এখন ফার্মাটের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায়, আমরা এটা দেখব না, ঠিক আছে? আমরা নেক্সট একটু আলোচনা করব ইমেজ কাকে বলে। আমরা 9, 10 ইমেজ শিখছি না? ইমেজ কি? তো উত্তর হচ্ছে বাংলা প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি? তো দেখো, আমি যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমরা কি দেখি? তো আমি কি? উত্তর আমি অবজেক্ট, যাকে টাচ করা যায়, আর ইমেজকে টাচ করা যায় না, এটা হচ্ছে ইমেজ। তো ইমেজ কিভাবে তৈরি হয়? আমরা চোখের মাধ্যমে দেখি। কোনো একটা অবজেক্ট থেকে আমরা যদি বলি কোনো একটা দর্পণের কথা, এটা একটা অবতল দর্পণ, তো আলো পড়ছে এই অবজেক্ট থেকে, যে কোনোভাবে পড়তে পারে। তো আলো পড়ে ও রিফ্লেকশন হচ্ছে, এখানে আলো পড়ছে, এই পথেই চলে যাচ্ছে, তো এখানে মিলিত হলো। যদি এখানে মিলিত হয় এই পয়েন্টটা, তাহলে এখানে ইমেজ তৈরি হবে। যদি আমরা দেখি এইভাবে আলো পড়ছে আলোক কেন্দ্র দিয়ে, তো এই নিয়মগুলো আমরা জানি, 9, 10 শিখেছি। এই পথে প্রতিফলিত হয়, এখানে বিম্ব তৈরি করে, এইটাই হচ্ছে আমাদের বিম্ব। এর 6টা পজিশন আমরা ক্লাস 9, 10 আলোচনা করেছি, তো সেইগুলো আমরা এখন বলবো না, আমরা জাস্ট ইমেজ কি সেই জিনিসটা বলবো। এটা গোলীয় দর্পণে, এরকম সমতল দর্পণে ইমেজ তৈরি করতে পারি। ওকে, আমরা দেখেছি। আমরা এই ইমেজের লক্ষ্যবস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব, প্রতিবিম্বের দূরত্বের ইকুয়েশনও পড়েছি না? আচ্ছা, তো সেখানে লক্ষ্যবস্তুর দূরত্ব কি পড়েছিলাম? ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি, আর হচ্ছে ফোকাস দূরত্ব এফ। আরও পড়েছিলাম সাইন কনভেনশন অফ সাইন, চিহ্নের প্রচলিত প্রথা। তোমরা এর আগে কিভাবে চিহ্নের প্রচলিত প্রথা পড়েছো আই ডোন্ট নো। আমি নতুন করে তোমাদের যদি সাইন কনভেনশন শিখাই বা সাইন কনভেনশনে নতুন নিয়ম যোগ করি, তোমরা সেটাকে নেবে না আগেরটাই থাকবে? আগেরটা, যদি আগেরটা থাকে তাহলে আমরা কথা বলবো না। আচ্ছা, দুটোই তোমাদের নলেজে থাক। দেখো, আমরা আগে কি শিখেছি? সাইন কনভেনশন কি শিখেছি? আগে শিখেছি সকল বাস্তব দূরত্ব ধনাত্মক, সকল বাস্তব প্রতিবিম্ব ধনাত্মক, সকল অবাস্তব ঋণাত্মক, এই কথাগুলো শিখেছি। এখন বাস্তব আর অবাস্তব আমরা ভালো বুঝি না, যার জন্যে সাইন কনভেনশন মানে যখন আমরা ভ্যালু পুট করি তখন প্লাস হবে না মাইনাস হবে আমরা ভালো বলতে পারি না।
ঠিক আছে? তো এইটা ভালোভাবে বলার জন্য আমরা নতুন একটা খুব সহজ পদ্ধতি যদি তোমাদের শেখাই, সেটা একটু দেখো। সেটা কি? আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। কোঅর্ডিনেট সিস্টেমে এইটা কি? মূলবিন্দু। এর এই দিকে কে আমরা কি ধরি? পজিটিভ, আর এইদিকে নেগেটিভ, ঠিক ধরি। তাহলে এইদিকে 1 2 3 4, এদিকে -1 -2 -3 ইত্যাদি। যদি আমরা ডিস্টেন্সের কথা বলি তাহলে এইদিকে পজিটিভ আর এইদিকে, তো এই জিরো বিন্দু কোনটা ধরেছি? আচ্ছা, এখন আমরা এই চিত্রে এইটাকে জিরো বিন্দু ধরব, এইটাকে জিরো বিন্দু ধরব। তো এইটাকে জিরো বিন্দু ধরলে এই দিকের সাইনগুলো কি হবে? নেগেটিভ, এই দিকের সাইনগুলো পজিটিভ। দেখো, এটা হচ্ছে লক্ষ্যবস্তু। এই এই পয়েন্টের বামে আছে না ডানে আছে? বামে আছে। পজিটিভ না নেগেটিভ? কিন্তু এর আগে আমরা ধরে আছি পজিটিভ, অসুবিধা নেই। আমরা ইউ পজিটিভ না নেগেটিভ? বামে থাকলে কি হবে? নেগেটিভ। এফ নেগেটিভ, আর কি? নেগেটিভ। আমরা কি সূত্র জানি? তো উত্তর আমরা জানি হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। এখন এখানে সাইন লাগাও, সব মাইনাস, একই সূত্র আসে, ঠিক? মাইনাস উঠে যায়, তার মানে আগের জিনিসই আসে। তার মানে এই পদ্ধতিতে থেকে কি জানতে পারবে? তুমি জানতে পারবে তোমাদের এখানে জিরো ধরে এইদিকে যদি আলো মানে ইউ আসে, আর আসে, এফ আসে, তাহলে তুমি পজিটিভ ধরবা, আর এইদিকে থাকলে আমরা কয়েকটা প্রবলেম করলেই বিষয়গুলো সুরাহা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখেছি একটা স্ল্যাব বা প্লেন অবজেক্টে কিভাবে আলো রিফ্রাকশন হয়, এবং তার কিছু তত্ত্বও দেখেছি। কি দেখেছি? এ মিউ ভি ইজ ইকাল টু এ মিউ বি ইজ ইকাল টু 1/বি মিউ এ। উল্টা আমরা দেখেছি এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ ইজ ইকাল টু 1। সেখান থেকে এটা বের করেছি। কেন এটা বের করেছি? কি দরকার? তো উত্তর দেখো, এরকম যদি তিনটা মাধ্যম হয়, এ বি সি এ, মনে করো এটা এয়ার, এটা গ্লাস, এটা ওয়াটার, এটা এয়ার, এরকম একটা সিচুয়েশন। তো আমি গ্লাসের সাপেক্ষে ওয়াটার অথবা ওয়াটারের সাপেক্ষে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানতে চাই, কতটুক বাঁকে জানতে চাই। তো জানার জন্য আমার হাতে কি প্রসেস আছে? আমাদের প্রসেস আছে, এখানকার সাইন আই জানবো আর আর জানবো, জানলেই আমি ওর সাপেক্ষে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারবো। কিন্তু ওর ভিতরে যে সাইন আই বের করা আর সাইন আর বের করা, ইট ইজ নট পসিবল। প্র্যাকটিক্যালি এটা করা যায় না। এই জন্য আমরা এই ইকুয়েশন দেব, ওকে। এবার আসো আমরা নেক্সট প্ল্যান স্ল্যাবে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করেছি। তুমি এই এক্সপেরিমেন্টটা কোথায় করবে? প্র্যাকটিক্যালে ল্যাবে কার মধ্যে করবে? তো উত্তর একটা ওয়াটার নিবে, কাঁচের গ্লাস, তার মধ্যে পানি নিবে, এবার আলো ফেলবে, এবার থেকে দেখবে। তো ওর ভিতরে ঢুকে তুমি কীভাবে সাইন আই বের করবে? তুমি তো চিত্র একই সাইন আই বের করতেই পারো।
এরকম একদম এটা বলছি এই এই পড়ছে এই পড়ছে, এটা তো পারোই, এটা তো প্র্যাকটিক্যাল হলো কি, ঘটনা বুঝতে পেরেছ? ওকে, আমরা এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা রিফ্র্যাকশন থ্রো এ স্ফেরিক্যাল সারফেস। স্ফেরিক্যাল সারফেস মানে গোলীয় তল। তো গোলীয় তল সম্পর্কে একটু জানি। যদিও আমরা গোলীয় তল 9-10-এ জেনেছি। কি জেনেছি? গোলীয় তল কাকে বলে? তো আমরা কোনো একটা গোলকের অংশ বিশেষ, কোনো একটা গোলকের অংশ বিশেষ কল্পনা করব এবং সেই অংশটুকু যদি আমরা কেটে নিই, এটাকে আমরা বলবো গোলীয় তল। গোলীয় তল কয় ধরনের? তো দেখো, গোলীয় তল একটা উত্তল আর একটা অবতল। আমরা এই গোলীয় তলের কি কি থাকে একটু দেখি। এখানে একটা সেন্টার থাকে, এই যে অংশটুকু কেটে নিলাম, এই অংশটুকু কি বলে তোমরা কেউ জানো? এই অংশটুকু, আচ্ছা, এটা দিয়ে আমরা লেন্সও তৈরি করতে পারি। কিভাবে? এখানে যদি আমি মিডিয়াম ভরে দিই, এই অংশটুকু কেটে নিলাম আর এর মধ্যে মিডিয়াম ভরে দিলাম, লেন্স তৈরি হয়ে গেল। আচ্ছা, লেন্স মেকার ফর্মুলাও আমরা করব, কিভাবে লেন্স তৈরি করে তার ফর্মুলা। তো এখানে কি আছে? তো এখানে আছে দুইটা তল। দুইটা তল কি কি? একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা। এটা হচ্ছে প্লেন আর এইটা কি? কার্ভ। তো এই কার্ভটার নাম আমরা কি দিব? তো উত্তর আমরা শিখেছি অবতল আর উত্তল। তো এটা অবতল না উত্তল? আমি এই অংশটুকু কেটে নিলাম, এই অংশটুকু আমি জানতে চাচ্ছি যে এখানে যদি আলো ফেলি, এই লেন্সটা উত্তল হবে না অবতল? তো উত্তল আর অবতল চিনার উপায় কি? পৃষ্ঠ তোমাকে চিনতে হবে, এই পৃষ্ঠই চিনতে হবে। তো চিনার উপায় হচ্ছে যে এখান থেকে একটা লাইন টানো। লাইনে যদি এইটা যদি এক্সটেন্ড হয়, দূরে থাকে, যদি দূরে থাকে আর এই প্রান্ত যদি লাইনের কাছে থাকে, তাহলে সেটা কনভেক্স লেন্স। কনভেক্স মানে উত্তল। নতুন নিয়ম শেখাচ্ছি। প্রথমে পৃষ্ঠ কোনটা নিয়েছিলাম? এইটা। এবার পৃষ্ঠ এই লাইন টানলাম, দেখো এটা কি করছে? এর দিকে চেপে আসছে, লাইনের দিকে আসছে, আর একটা লাইন থেকে দূরে সরে আছে। যদি লাইনের দিকে চেপে আসে তাহলে কনকেভ, আর যদি লাইন থেকে দূরে সরে যায় তাহলে কনভেক্স। তারপরেও আমরা দেখলেই চিনতে পারি। এই যদি কার্ভ, আচ্ছা, এই যদি আমাদের পৃষ্ঠ হয় তাহলে এই পৃষ্ঠটা হয় উত্তল আর ভিতরের পৃষ্ঠটা অবতল। এখানে আমি আর একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এর তো একটা সেন্টার আছে, তাই না? সেন্টার থেকে আমি এটা যোগ করে দিলাম। এই লাইনটাকে কি বলে তোমরা জানো? এই লাইনটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। প্রধান অক্ষ এখানে যে মিলিত হলো, এটাকে কি বলে জানো? এটাকে বলে পোল। এটাকে বলে পোল বা মেরু। পোল বা মেরু। মেরুকে সাধারণত পোল পি দিয়ে প্রকাশ করা হয়, ইচ্ছা তোমার। আচ্ছা, এখান থেকে এই ডিস্টেন্স, এটাকে বলে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, অথবা এখান থেকে, যেখান থেকে আমি লাইন টানি না কেন, এর জন্য এটা হয়ে যাবে রেডিয়াস অফ কার্ভেচার। আর এখানে যদি একটা টেনজেনশিয়াল লাইন টানি, এই টেনজেনশিয়াল লাইন রেডিয়াস অফ কার্ভেচারের সাথে সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করে। অর্থাৎ আমি এখান থেকে যেখানেই লাইন নিই না কেন, এরা কি করবে? এর সাথে 90 ডিগ্রি কোণ
তৈরি করবে, অর্থাৎ অবিলম্ব হবে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম স্ফেরিক্যাল সারফেস কয় ধরনের এবং স্ফেরিক্যাল সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার কি সেটা জানলাম। এটা জানার পরে আমরা এখন আচ্ছা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আমরা যে লাইটটা ফেলবো, মনে করো এই পুরোটা একটা মিডিয়ামে ভরা, তো রিফ্রাকশান কোথায় হয়? রিফ্রাকশান কোথায় হয়? তো এর উত্তর কি হবে? যেখানে যেখানে ইন্টারসেক্ট করে কি লাইন, মানে আলো যেখানে ইন্টারসেক্ট করে সেখানেই রিফ্রাকশান হয়। এর ভিতরে মনে করো এখানে আলো পড়লো, তো রিফ্রাকশান হবে এখানেই, নট হিয়ার। তাহলে এই পয়েন্টটা আমার জরুরি, যেখানে রিফ্রাকশান ইন্টারসেক্ট হচ্ছে। ওকে, এটা বোঝার পরে আমরা কি করতে চাই? আমরা করতে চাই যে রিফ্রাকশান অফ লাইট এট এ স্ফেরিক্যাল সারফেস। স্ফেরিক্যাল সারফেসটা কি আমরা বুঝে গেলাম, কয় ধরনের? দুই ধরনের। তো এবার আমরা কেন এটা দরকার হবে? তো আমরা লেন্স তৈরি করব যখন, তখন এই সমীকরণের উপর ভর করে লেন্স তৈরি করব। এই জন্য আমরা এটা পড়া জরুরি। রিফ্রাকশন থ্রু এ স্ফেরিক্যাল সারফেস, অর্থাৎ গোলীয় তলে আলোর প্রতিসরণ, স্ফেরিক্যাল সারফেস। ওকে, আমরা একটা স্ফেরিক্যাল সারফেস আঁকাই। আচ্ছা, স্ফেরিক্যাল সারফেস একটু বড় করে আঁকাই। এই একটা স্ফেরিক্যাল সারফেস যেটা কিনা মিডিয়ামের মধ্যে অবস্থিত। মিডিয়াম কি হতে পারে? তো মনে করো প্রথম মিডিয়াম μ1, দ্বিতীয় মিডিয়াম μ2, মিডিয়াম 1 অ্যান্ড মিডিয়াম 2। এর একটা সেন্টার আছে, এটা মনে করো সেন্টার। এটা কি? এইটা পোল। আচ্ছা, এর নাম দাও এম। এটাকে আমরা বর্ধিত করি। আচ্ছা, এখানে এটা রেরার মিডিয়াম না, এটা রেরার। মানে রেরার মানে কি? হালকা, হালকা। আর এটা ঘন। ঠিক আছে, ঘন হলে এরকম থাকবে। আচ্ছা, আমরা এখানে একটা বস্তু রাখতে চাই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর। রাখি এখানে একটা বস্তু। দেখো এখানে যদি বস্তু হয়, বস্তুর বিম্বের জন্য আমরা দেখতে চাই বস্তুকে যদি এই গোলীয় তলের, আচ্ছা এই গোলীয় তলটা কি হবে এখন? উত্তল না অবতল? উত্তল। আচ্ছা, যদি ঘটনা এ হয় উত্তল গোলীয় তলে যদি আমি বস্তু রাখি, তাহলে বিম্বের মানে ইউভি আর এর মধ্যে কি সম্পর্ক আমরা জানতে চাই। তো এখানে মনে করো অবজেক্ট আছে, অবজেক্ট থেকে বিম্ব পেতে হলে কয়টা আলো ফেলতে হয়? তো মিনিমাম 2টো বা 3টা। তো প্রথমে আমরা এইভাবে আলো ফেললাম। আমরা যদি এইভাবে আলো ফেলি তাহলে ফিরে আসবে না। এখন তো এটা কি স্বচ্ছ মাধ্যম? এটা স্বচ্ছ মাধ্যম, এটা স্বচ্ছ মাধ্যম, লেন্স। তো আলো যাবে কোন পথে যাবে? তো উত্তর, যদি অবিলম্ব বরাবর আলো পড়ে তাহলে ও কোনো ডেভিয়েশন দিবে না। তাহলে কোন পথে যাবে? এই পথেই যাবে। আচ্ছা,
আর একটা আলো আমি ফেললাম এই বরাবর, এই বিন্দু মনে করো পি। এইটা যদি না থাকতো তাহলে ও কোন পথে যেত? সোজা যেত। থাকার জন্য কি হবে? ডেভিয়েশন হবে। ডেভিয়েশন কিভাবে হবে? তো প্রথম কথা হচ্ছে যে আমরা ডেভিয়েশনের জন্য আমার একটা নর্মাল লাগবে, ঠিক কিনা? ডেভিয়েশন মাপতে হলে কি করতে হবে? অবিলম্ব লাগবে। তো অবিলম্ব কই? তো দেখো আমি যদি এর সাথে এটা লাগাই দিই, কিছুক্ষণ আগে বললাম এটা কি? রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার সোজা হলো এন নর্মাল। যদি নর্মাল হয় তাহলে আপাতন কোণ কোনটা হবে? নর্মালের সাথে এটা, নর্মালের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আপাতন কোণ। আচ্ছা, এখন এ ডেভিয়েশন হতে পারে দুইভাবে। একটা মনে করো একটু বাঁকে, এইভাবে, অথবা অবিলম্বের দিকে আরও বেঁকে। আমরা দু কেসই নিয়ে আলোচনা করব, দুই কেস নিয়েই আলোচনা করব। তো প্রথমে আমরা মনে করি ও বাঁকলো, অল্প বাঁকলো এই পথে। এইবার বলো এখানে যদি আমরা চোখ রাখি, চোখ রাখলাম, বিম্ব কোথায় দেখবে? এই পিছনে এসে আমি চোখ রাখছি, বিম্ব কোথায় দেখবে? তো উত্তর, বিম্ব কখন তৈরি হয়? দুটা ইন্টারসেক্ট করে। তো ইন্টারসেক্ট কি এখানে করেছে? না করেনি। তাহলে কিভাবে করবে? আমরা এইটাকে পিছনের দিকে বর্ধিত করি, মানে এটা হচ্ছে আই। তার মানে এখানে আমি এই অবজেক্টের বিম্ব দেখতে পাবো। আচ্ছা, আমরা বলো তো দেখি প্রতিসরণ কোণ কোনটা? অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে এটা। আমরা এটা করার জন্য কিছু নিয়ম মেনে চলব। কিছু নিয়ম, কি নিয়ম? আমরা ফর কনভেনশন, ফর কনভিনিয়েন্স লিখবো হচ্ছে সাইন আই ইজিক্যাল টু আই। যখন অ্যাঙ্গেল ছোট, অ্যাঙ্গেল ছোট তখন এটা সমান লিখব টেন অফ আই। আর কি বলবো? দেখো এখান থেকে আমি এরপর পারপেন্ডিকুলার টানলাম, এটা এন। তো এম এবং এন আমরা কি করতে চাই? এই আইকে এখানে নিচে নামাতে চাই। কেন? কারণ আমরা মাপবো প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে। কারণ লক্ষ্যবস্তুর দূরত্ব এইটা, প্রতিবিম্ব এইটা, ঠিক আছে? এই জন্য এইটাকে আমরা নিচে নামাতে চাই। আর নিচে নামাতে হলে এখান থেকে পারপেন্ডিকুলার টানবো। আর কি করব? এই কোণগুলো ধরে নেব। এই কোণ মনে করি আলফা, এটা বিটা, আর এর সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা গামা, ঠিক আছে? তাহলে কি ধরবো? আর কি ধরবো? এই এম এবং এন। দেখো এম এবং এন দুটো আলাদা বিন্দু, কিন্তু আমাদের সুবিধার জন্য, হিসাবের সুবিধার জন্য এম এবং এন একই বিন্দু হিসাবে বিবেচনা করব। এটা আমরা ধরেই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইবার
এইবার দেখো আমরা কি করতে চাই, আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব কোথায়? তো উত্তর হচ্ছে এখান থেকে এই দূরত্ব কি দিয়ে প্রকাশ করি? ইউ। প্রতিবিম্বের দূরত্ব কত? তো উত্তর এইটুকু ভি। আর এখান থেকে এই দূরত্ব কত? তো উত্তর আর। পজিটিভ কি নেগেটিভ এখনো হিসাব করছি না। আচ্ছা দেখো এখানে দুটো দূরত্ব আমরা দুইভাবে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে যে ইউভি আর, এটা হচ্ছে অপটিক্যাল ডিস্টেন্স। কি ডিস্টেন্স? এই দূরত্বই, এটাকে কি বিন্দু ধরেছি? ও এম, এম আই, এম সি, এগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল ডিস্টেন্স। আমরা যখন ইকুয়েশান বসাবো তখন যে কোনো একটা ব্যবহার করব। অপটিক্যাল ডিস্টেন্সের মধ্যে জিওমেট্রি বসাবো না, জিওমেট্রির মধ্যে অপটিক্যাল ডিস্টেন্স বসাবো। ওকে, এইবার কি কাজ করতে চাই? আমরা এর এমন একটা ইকুয়েশান তৈরি করতে চাই যেন এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে থাকে। তো আমরা কোন সূত্রকে ধরবো? আমাদের হাতে আছে জানার সূত্র কি? তো উত্তর স্নেলের সূত্র। স্নেলের সূত্রে আমরা কি জানি? we know from Snell's law কি জানি? sin I divided by sin R is equal to mu 1 2, এটা সমান কি? mu of 2 divided by mu of 1। ঠিক বুঝতে পেরেছি? আচ্ছা যদি পারি sin I is equal to কি ধরতে পারি? I কনভেনশন। তো আমরা এটা লিখতে পারি I বাই আর ইজ ইকাল টু মিউ টু ভাগ মিউ ওয়ান। তো আমরা লিখতে পারি মিউ ওয়ান আই ইজ ইকাল টু মিউ টু আর। আমি জেনারেল ফর্ম লিখলেও হতো, ঠিক আছে? মিউ ওয়ান আই আর মিউ টু আর। আমরা এই আইকে এখানে রাখতে চাই না, নিচে নামাতে চাই। তাহলে নিচে কী কী আছে? আলফা বিটা গামা। তোমাদের এই নলেজ আছে কি না আমি জানি না। অন্তস্থ বিপরীত কোণ বহিস্থ কোণের সমান জানা আছে? এই 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 থিওরি জানা আছে কি না? যদি জানা না থাকে তাহলে শুনি লাও। কি শুনবে? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এবার বলো, এই ত্রিভুজ আই কোনটা? এই একটা ত্রিভুজ, এটা হচ্ছে বহিস্থ কোণ। অন্তস্থ কোণ কোনটা? আলফা আর গামা। তাহলে আমরা এবার আসি মিউ ওয়ান ইন্টু আলফা প্লাস গামা লিখতে পারি কি না? হ্যাঁ, ইকুয়াল টু মিউ টু আর কোনটা? আর হচ্ছে এইটা, দেখো এই ত্রিভুজ। তাহলে বিটা প্লাস গামা, বিটা প্লাস, তাহলে মিউ টু ইজ ইকাল টু বিটা প্লাস, কে বুঝলেন? এটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে এর পরের লাইন আমরা কি লিখব? মিউ ওয়ান আলফা প্লাস মিউ ওয়ান গামা ইজ ইকাল টু মিউ টু বিটা প্লাস মিউ টু গামা। আমরা আলফা বিটাকে এক জায়গায় করে নিই। মিউ ওয়ান আলফা মাইনাস মিউ টু বিটা ইজ ইকাল টু, এটা ওই পার নাও আর গামা কমন নাও, তাহলে কী হবে? মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু। এইবার আমরা এইটা লাগাবো। আই সমান কী লিখতে পারি? আলফা সমান 10i। তো মিউ ওয়ান 10 অফ আলফা মাইনাস মিউ টু 10 অফ বিটা
ইজ ইকাল টু μ1 μ2 মাইনাস μ1 ইন্টু গামা কি 10 অফ, লিখতে পারি কি পারি না, কারো অসুবিধা? আচ্ছা হ্যাঁ, এইবার টেন থিটা কি? লম্ব বাই ভূমি। আমরা প্রথমে আলফা রাশি, আলফা হচ্ছে এই, লম্ব কোনটা, ভূমি কোনটা, তাহলে আমরা এখানে লিখলাম μ1 ইন্টু পিএন ডিভাইডেড বাই ওএন, লিখতে পারি মাইনাস μ2 ইন্টু বিটা কোনটা, এনআই ডিভাইডেড বাই ওই পিএন, ঠিক আছে? ওকে, μ2 মাইনাস μ1, 10 গামা কোনটা, এইটা, পিএন ডিভাইডেড বাই সিএন। সব পক্ষ থেকে যদি আমি পিএন বাদ দিয়ে দিই কি থাকবে বলো তো, μ1 ডিভাইডেড বাই ওএন মাইনাস μ2 ডিভাইডেড বাই এনআই ইজ ইকাল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই সিএন। এইটা কি জিওমেট্রিক্যাল ডিস্টেন্স। এবার আমরা অপটিক্যাল ডিস্টেন্সে নিয়ে যাব। অপটিক্যাল ডিস্টেন্সে নিয়ে গেলে যখন মান বসাবো, দাঁড়াবো, কোন জায়গায় দাঁড়ায় যাব, এই জায়গায়, এদিকে যা আছে নেগেটিভ, এদিকে যা আছে পজিটিভ। তো এবার আসো μ1 ওএন, ও এন, এটা কি দূরত্ব, মাইনাস ইউ, নেগেটিভ, মাইনাস μ2 মাইনাস ভি এনআই ইজ ইকাল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর, পজিটিভ, ঠিক আছে? কি দাঁড়ায়, μ2 ভাগ ভি, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস μ1 ডিভাইডেড বাই ইউ ইজ ইকাল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। আমরা প্রত্যেকে কি μ2 দ্বারা যদি ভাগ করি, না μ1 দ্বারা ভাগ করো, দেখো আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি μ2 ভাগ μ1, μ2 ভাগ μ1, μ2 ভাগ μ1 ইজ ইকাল টু, যদি মিউ ধরো তাহলে প্রথমে ভাগ করে নিই, μ2 কি দিয়ে ভাগ করব, μ1, তাহলে μ2 ভাগ μ1 ভি মাইনাস μ1 দিয়ে ভাগ করলে 1 বাই ইউ ইজ ইকাল টু μ2 ভাগ μ1 মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এটাকে কি দাঁড়ায়, তো উত্তর মিউ বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকাল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। আমরা একটা রিলেশন পেলাম। কার রিলেশন পেলাম, তো উত্তর অবজেক্ট কোথায়, অবজেক্ট ইন হালকা রেরার মিডিয়াম, মিডিয়াম, লেন্স কি কনভেক্স, বস্তু কি, অবজেক্টের বিম্ব কি ইমেজ, ইমেজ রিয়েল না ইমেজিনারি, অবাস্তব, ও ইমেজিনারি বা অবাস্তব। এই কেস যদি না হয়
এই কেস যদি না হয়, যদি বস্তু এখানে থাকে, সব ঠিক আছে, বস্তু এখানে, আমরা তৈরি করতে পারবো। নিয়ম সব এক, নিয়ম সব এক, ডায়াগ্রাম আঁকানো শিখতে হবে। আচ্ছা, এটা যদি কনভেক্স না হয়ে কনকেভ হয়, তো এরকম কয়টা পজিশন হতে পারে? তো উত্তর এরকম 6টা পজিশন হতে পারে। এই 6টা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আচ্ছা, আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে যে কনকেভ লেন্সে, কনকেভ, এটা লেন্স কনকেভ হতে হবে। আচ্ছা দেখো, এখানে আমরা একটা কেস আলোচনা করলাম, এই অবস্থায় যদি বিম্ব এখানে না হয়ে এখানে হয়, এইভাবে হয় বিম্ব এখানে, তাহলে এখানে বাস্তব বিম্ব হবে। বাস্তব বিম্বের জন্য এই একই প্রসেস আমরা অ্যাপ্লাই করব। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? সবচেয়ে মজার ব্যাপার, সবার জন্য ইকুয়েশান এটা, যত কেস আছে সবার জন্য প্রসেস এক, প্রসেস এক। তোমাদের শিখতে হবে কি? তোমাদের শিখতে হবে এই ডায়াগ্রাম আঁকানো, কনকেভ লেন্স নিলা, বস্তু কোথায়, বিম্ব কোথায়, ইত্যাদি ইত্যাদি। প্রসেস এক, সমীকরণ এই। দেখো এখানে কি শিখলাম? আমার মূল সমীকরণ কোনটা? মূল সমীকরণ কিন্তু এইটা, মূল সমীকরণ মিউ2 ভাগ ভি। দেখো মিউ2 এর নিচে কি থাকবে? ভি সবসময়। যদি এই কেসও হয়, যদি এই কেসও হয়, তাহলে ভি মিউ2 এর নিচে, মিউ1 এর নিচে কে থাকবে? বস্তুর দূরত্ব, আর মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই আর। এই সমীকরণই লাগবে আমাদের লেন্স মেকার ফর্মুলা তৈরি করার জন্য। ওকে, ইকুয়েশান একই থাকবে, ইকুয়েশানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু ডায়াগ্রামের চেঞ্জ হবে, চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের অবশ্যই পরিবর্তন হবে। অবতল দর্পণের জন্য দেখো, অবতল হলে আমরা চিহ্ন কিভাবে নিয়েছি? চিহ্ন অবতলের জন্য নেগেটিভ নিব এরকম না, আমরা এখানে দাঁড়াবো, ডানে যদি বস্তু থাকে নেগেটিভ। দেখো আমি যদি বস্তু এখানে হয়, মানে প্রতিবিম্ব, প্রতিবিম্ব এখানে হলে এখানে ভি কি নিয়েছিলাম? নেগেটিভ, তাহলে ভি এখানে পজিটিভ, চিহ্নের পরিবর্তন। ইকুয়েশান শেষ পর্যন্ত একই আসবে। ঠিক আছে?